বাড়ল সব ধরনের জ্বালানি তেলের দাম। ডিজেলের লিটার ১১৫ টাকা, অকটেনে বেড়েছে ২০ টাকা আজ থেকে কার্যকর। হামিদ টিকা না দিলে বিগত দুই সরকার ক্ষমতাহীন অপরাধ করেছে বললেন প্রধানমন্ত্রী। সন্তানহারা মা বাবার কাছে দুঃখ প্রকাশ। আর্থিক খাতে ফের দুর্বৃত্তায়ন চলছে মন্তব্য জামায়াত আমিরের। গণভোটের রায় বাস্তবায়ন দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল। দুর্নীতির অভিযোগ স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুরের বিরুদ্ধে। ঠিকাদার নিয়োগে স্বজনপ্রীতি গড়েন অঢেল সম্পদ। উচ্চাভিলাষী নয়, বাস্তবমুখী বাজেট চান ব্যবসায়ীরা। কর না বাড়ানোর আহ্বান। অর্থনৈতিক উন্নতিতে কৃষিতে গুরুত্বের তাগিদ। জনবল আর যন্ত্রপাতি সংকটে ধুঁকছে চাঁদপুর জেনারেল হাসপাতাল। সেবা বঞ্চিত রোগীরা চাহিদাপত্র দিলেও মেলেনি সাড়া। এবং লোকসানের মুখে ৬ বছর বন্ধ পাবনা চিনিকল। নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, প্রতি মাসে গুনতে হচ্ছে শ্রমিকদের বেতন। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ সকালে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শাসমিন হাসান। এবার বিস্তারিত। বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল সরকার। শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। নতুন দামে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটার ১৩০ টাকা এবং ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা। আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন এই নির্ধারিত দামে জ্বালানি তেল বিক্রি হবে। সারা দেশের শিশুদের হামের টিকা না দিয়ে বিগত দুই সরকারের জীবন বিনাশী ব্যর্থতা ক্ষমতাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় দেশের প্রতিটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। বলেন, শুধু শহর কেন্দ্রিক নয়, প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমবারের মতো আয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সম্মেলন ২০২৬-এ যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার প্রতিবন্ধকতা সহ কর্মকর্তাদের বিভিন্ন দাবি দেওয়া মনোযোগ দিয়ে শোনেন প্রধানমন্ত্রী। সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানে ৬ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন সরকার প্রধান। মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে সুচিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের আবাসন, নিরাপত্তা, মর্যাদা, জীবনমান উন্নয়ন নিশ্চিত করা জরুরি উল্লেখ করে সরকার প্রধান বলেন, বিএনপি সরকার পর্যায়ক্রমে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% বরাদ্দ করবে। শহর এবং গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা প্রাপ্তির ক্ষেত্রে বৈষম্য দূর করা বর্তমান সরকারের অন্যতম একটি প্রায়োরিটি। বৈষম্য দূর করে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে আমরা ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কাজও ধীরে ধীরে শুরু করেছি। হামের টিকার অভাবে দেশব্যাপী শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত দুই সরকারের ব্যর্থতা ক্ষমাহীন। সারা দেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবন বিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ। ভবিষ্যতে আর কখনোই যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, বর্তমান সরকার সারা দেশে জরুরি ভিত্তিতে হামের টিকা দিয়ে তড়িৎ ব্যবস্থা নেওয়ায় আল্লাহর রহমতে পরিস্থিতি অবনতি কিছুটা রোধ করা সম্ভব হয়েছে। দেশের প্রতিটি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রকে জবাবদিহিতার আওতায় এনে নাগরিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সময়ের দাবি উল্লেখ করে এ খাতে প্রতিবন্ধকতা দূর করতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন সরকার প্রধান। একটি সুস্থ জাতি গড়ার যে স্বপ্ন বা যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে রয়েছে, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের রূপ দেওয়ার মূল কারিগর কিন্তু আপনারা। আমরা সবাই মিলে একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়তে চাই, যা হবে সবার জন্য সহজলভ্য, কার্যকর এবং মানবিক। এ সময় বলেন, প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। এই নীতিতে সুস্বাস্থ্যের বাংলাদেশ করতে চায় বর্তমান সরকার। চিকিৎসা ব্যবস্থায় বর্তমান সরকারের নীতি হচ্ছে
প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। সাইফুল রিপন, দেশ টিভি, নিউজ ডেস্ক। বিগত সময় সরকারের ওপর আস্থা হারিয়েছিল দেশের জনগণ। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের ওপর সে আস্থা ফিরে আসতে শুরু করেছে, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের দুই মুখপাত্র মাহাদি আমিন ও সালেহ শিবলি। বিরোধী দলের হট্টগোল, রাজপথে আন্দোলনের হুমকি দেশের উন্নয়ন অগ্রযাত্রায় প্রতিবন্ধক বলেও মনে করেন তারা। অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। দেশ পরিচালনায় দায়িত্ব নেয়ার পর এরই মধ্যে 2 মাস পার করেছে বিএনপি সরকার। এ সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেয়া 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়ে প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবি হলে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। 60 দিন অতিক্রান্ত করেছি। সংবাদ সম্মেলনের শুরুতেই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে জানান প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলি। অপতথ্য কিংবা মিথ্যা তথ্য দিয়ে জনগণকে কিছু সময়ের জন্য বিভ্রান্ত করা সম্ভব হলেও শেষ পর্যন্ত জনগণের কাছে সঠিক তথ্যটি পৌঁছে যাবে। আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই সরকারকে সহযোগিতা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো আমাদের বলবেন, আমরা যেন আগামীতে ভালো করতে পারি। সংবাদ সম্মেলনে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর নেয়া 7টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন আরেক মুখপাত্র মাহাদি আমিন। বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকির বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। জানান 2030 সালের মধ্যে প্রকৃত জিডিপি 8% করার পাশাপাশি 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার। সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতিমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। আমাদের মূল লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি রূপান্তর করা এবং এই লক্ষ্য অর্জনে খাতভিত্তিক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। ভিভিআইপি প্রোটোকল না নেয়া, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা সীমিতকরণ সহ প্রধানমন্ত্রী নিজের কর্মকাণ্ডের মধ্য দিয়ে নজির সৃষ্টি করেছে বলে জানান তিনি। দেশের সরকার রাষ্ট্র ব্যবস্থার উপর জনগণ আস্থা হারিয়ে ফেলেছিল ফ্যাসিবাদের সময়ে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এখন দেশের মানুষের সে আস্থা ও বিশ্বাস ফিরিয়ে এনেছেন। সবার সহযোগিতায় ইতিবাচক উদ্যোগ গ্রহণের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান মুখপাত্র মাহাদি আমিন। আপনারা জানেন যে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে জনগণের আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। এবার আশকোনা হজ ক্যাম্পে সরকারের পুরো হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন হজ যাত্রীরা। হজ যাত্রার প্রথম দিন 14টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এতে হজ যাত্রী ছিলেন 5,500। এবার যাত্রীদের প্রতারিত হওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পে সমবেত হয়েছেন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই ধর্মীয় সফরের প্রস্তুতি নিতে। প্রিয়জনকে বিদায় জানাতে এসে অশ্রু সজল চোখে দোয়া করছেন স্বজনরা, আর সেই দোয়া নিয়েই পবিত্র ভূমির পথে যাত্রা শুরু করছেন হজযাত্রীরা। দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এই সুযোগে শুকরিয়া জানান তারা। আমার বাবা হজে যাচ্ছে, আগামীকাল 8টা থেকে ফ্লাইট। হজের কার্যক্রম মোটামুটি ভালো, যে দেখতেছি কেউ মানে সিভিল লোক ঢুকতে পারতেছে না হজ যাত্রী ছাড়া। এটা সরকারও অনেক অনেক ধন্যবাদ। রংপুর থেকে আসছে তো একটু দেখা করতাম, এখানে থাকি তো দাঁড়াইছি, তাকে দেখা সাক্ষাৎ করবো আমরা, তারপর বিদায় জানাবে। যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা, ইমিগ্রেশন সহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে একে একে মক্কা মদিনার উদ্দেশ্যে আকাশে উড়াল দেন হজ যাত্রীরা। এবারের হজ ব্যবস্থাপনা সিস্টেমটা খুবই উন্নত মানের হয়েছে বিগত দিনের তুলনায়। কারণ বিগত দিনে হজযাত্রীরা ভিসার বিড়ম্বনা ছিল, টিকিটের বিড়ম্বনা ছিল। এবার আমরা হজযাত্রীরা দীর্ঘ 1 থেকে 1.5 মাস আগে আমরা টিকিট হাতে পেয়েছি। ব্যবস্থা এখন পর্যন্ত ভালোই দেখছি, শুধুমাত্র এই মশার ওষুধটা মুখের মধ্যে আসলো, এটা আমার কাছে একটু খারাপ লাগছে যে এতগুলা মানুষের মুখের উপরে
কারণ এটা তো শ্বাসনালীর জন্য ভালো না। হজের ব্যবস্থা ভালোই, আর সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব, দেশের জন্য, আত্মীয় স্বজন। আল্লাহর রহমতে সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ সবই ভালো চলছে। হজযাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন বলছেন আশকুরা হজ অফিসের এই কর্মকর্তা। প্রথম দিনে আসলে 14টি ফ্লাইট ছিল, ইতিমধ্যে আসলে 7টি ফ্লাইট ছেড়ে গেছে এবং আজকের দিনে আরও 7টি ফ্লাইট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সেবার মানটা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে করে হজযাত্রীরা, আমরা যারা সেবা প্রদান করছি তাদেরকে মন থেকে দোয়া করেন। 2026 সালে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 78,500 জন, সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন। এর আগে শুক্রবার মধ্যরাতে হজযাত্রা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা। দেশের আর্থিক খাতে আবারও দুর্বৃত্তায়ন চলছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার বিকেলে রাজধানীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে তিনি বলেন, সর্বগ্রাসী ধ্বংসের দিকে এগোচ্ছে দেশ। এদিকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে 11 দলীয় ঐক্য। এ সময় নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকারও স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ জনদুর্ভোগ লাঘবের দাবিতে রাজধানীতে 11 দলীয় ঐক্যের এই বিক্ষোভ মিছিল। বিজয়নগর থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। এতে স্লোগানে নানা দাবি তুলে ধরেন 11 দলের নেতাকর্মীরা। মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা অভিযোগ করেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকারও পতিত আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হওয়ার চেষ্টা করছে। দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান তারা। সরকারের আচরণ দেখে মনে হয় না বাংলাদেশে 5ই আগস্ট 24-এ কোনো পরিবর্তন হয়েছে। সরকারের আচরণ দেখে মনে হয় না শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। বাংলাদেশের ভবিষ্যৎ যাবে 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের পথে। যদি এই পথকে বাধা হয়ে দাঁড়ায়, আমরা তাদেরকে প্রতিরোধ করতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। সংসদ চলবে আগামীকাল থেকে, সেখানে ঘোষণা দেন যে আমরা গণরায় বাস্তবায়ন করার জন্য সংবিধান সংস্কার করব। আর যদি না করেন, আগামী দিনে আন্দোলনের জন্য মোকাবেলা প্রস্তুত হন। এদিকে মগবাজারের আলফালা মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। বাজারে সাধারণ ক্রেতাদের মানুষের কি অবস্থা? বলেন, একটি সর্বগ্রাসী ধ্বংসের দিকে এগুচ্ছে দেশ। সেই সংস্কৃতি থেকে দেশ ও জাতিকে বের করে আনতে কাজ করছেন তারা। একদিকে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় নিয়ে 10 ঘন্টা, 12 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা। আরেকদিকে তাদেরকে অপমানিত করা হচ্ছে, তাদেরকে তেল চুরি হিসেবে সাব্যস্ত করে। জামাত আমির অভিযোগ করেন, অতীতের মতো আর্থিক খাতে এখনো দুর্বৃত্তায়ন চলছে। চতুর্দিকে অশনি সংকেত, যে কারণে অতীতে দুর্বৃত্তপনা হয়েছে। অর্থনৈতিক ময়দানে, শিল্পের ময়দানে একই দুর্বৃত্তপনা হুবহু এখনো চালু আছে। ব্যাংক রেজলিউশন আইনটি, অধ্যাদেশটি আটকে দেওয়ার মাধ্যমে কার্যত ব্যাংক ডাকাতদেরকে আবার ফিরিয়ে আনার চলমান জ্বালানি সংকট নিয়ে জাতির সঙ্গে লুকোচুরি না করে খোলামেলা আলোচনা করার আহ্বান জানান তিনি। আল্লাহ তাআলাই দেন এবং নেন। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আলোচনায় স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়া। সরকারি প্রকল্পে টেন্ডার ছাড়াই কাজ দেওয়া, ব্যক্তিগত প্রতিষ্ঠানের সম্পৃক্ততা, এমনকি আবাসিক সোসাইটির আর্থিক অনিয়ম, এমন একাধিক অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। দায়িত্বের অবহেলা ও নানা দুর্নীতির অভিযোগ উঠেছে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি আসিফুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে 2024 সালের 1 নভেম্বর একটি কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। সেই কমিটিতে স্থাপত্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান স্থপতির দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ আসিফুর রহমান ভূঁইয়া এই জাদুঘরটির নকশা কমিটির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পান।
শুধুমাত্র জাদুঘরের ডিজাইন বাবদ 5,43,00,000 টাকা ব্যয়ে কাজ দেয়া হয় অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্ট নামে একটি প্রতিষ্ঠানকে। সরকারি আইন লঙ্ঘন করে এই কাজ দেয়া হয়েছে কোনো রকম টেন্ডার ছাড়াই। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে এই প্রতিষ্ঠানের দেওয়ার ঠিকানায় অ্যাটেলিয়ার রবিন আর্কিটেক্ট নামে কোনো প্রতিষ্ঠান নেই, বরং এটি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সালাউদ্দিনের বাসার ঠিকানা। শেখ হাসিনার আমলে 2023 সালের 14 নভেম্বর অতিরিক্ত প্রধান স্থপতি হিসেবে পদোন্নতি পান আসিফুর রহমান ভূঁইয়া। অন্তর্বর্তী সরকারের আমলেও হতাশ হতে হয়নি তাকে। গেল বছরের 8 সেপ্টেম্বর প্রধান স্থপতি হিসেবে দায়িত্ব পান আসিফুর রহমান ভূঁইয়া। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সরকারি অফিসের বাইরেও ওপেন হাউস নামে একটি আর্কিটেক্ট প্রতিষ্ঠান গড়ে তোলার, যেখানে সরকারি কাজের বাইরে সময় দেন তিনি। এছাড়াও পূর্ব ধোলাইপাড়ে রয়েছে তার সুবিশাল ফ্ল্যাট। বর্তমানে বাস করেন রাজধানীর পান্থছায়া সোসাইটি এলাকায়, যেখানে তার রয়েছে 3 কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট। তিনি আবার সেখানকার মালিকদের সংগঠন ইস্টার্ন পান্থছায়া সোসাইটির সহসভাপতিও। সেখানেও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। ওয়েটিং রুম রেনোভেশন প্রকল্পের নামে 4,90,860 টাকা ব্যয় হওয়ার কথা বলে 7,84,941 টাকার বিল উত্তোলন করে আসিফুর রহমান ভূঁইয়া। এ নিয়ে আবার আসিফুর রহমান ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ। এসব অভিযোগের বিষয়ে স্থাপত্য অধিদপ্তরে গেলে গেটে আটকে দেয় দেশ টিভিকে। আমাদের অফিসের নিয়ম এটা, বাইরের কোনো গেস্ট আসলে স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে। পরে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি কথা বলতে নারাজ। তবে সরকারি অফিসের বাইরে ব্যক্তিগত প্রতিষ্ঠানে সময় দেওয়ার বিষয়ে পুরোপুরি অস্বীকার করেন তিনি। আর জুলাই জাদুঘরের বিষয়েও কথা বলবেন না বলে জানিয়ে দেন তিনি। আমাদের তো এগুলি একটু ইয়ে নিতে হয়, মানে কথা বলবার বিষয়ে একটু, যেহেতু আমার উপরে আমার বস আছেন, একটু পারমিশন নিতে হয়। না, এগুলি আপনি কোথায় শুনছেন আমি জানি না, এগুলি কোনো ইয়ে নেই। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। গাজীপুরের সংরক্ষিত বনভূমি দখল এবং অনিয়ম নিয়ে দেশ টিভির অনুসন্ধানী প্রোগ্রাম ক্রাইম ফাইলে প্রতিবেদন প্রকাশের পর আলোচিত ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অবৈধ মাদক, আটক করা হয় কয়েকজনকে। একই সঙ্গে বন বিভাগের একাধিক কর্মকর্তার বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। গাজীপুর জেলার মির্জাপুর ইউনিয়নের নলজানি গ্রামের প্রায় 65 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পা। অভিযোগ রয়েছে সংরক্ষিত বনভূমির বারুইপাড়া মৌজার 3.68 একর জমি দখলের পাশাপাশি স্থানীয় কৃষকদের 40 বিঘার বেশি জমিও জোরপূর্বক দখল করেছে প্রতিষ্ঠানটি। 10 এপ্রিল বনের ভক্ষক শিরোনামে দেশ টিভির অনুসন্ধানমূলক প্রোগ্রাম ক্রাইম ফাইলে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আমলে নেয় জেলা প্রশাসন ও বন বিভাগ। এরই ধারাবাহিকতায় 17 এপ্রিল রাতে ভাওয়াল রিসোর্টে যৌথ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ ফয়সাল। এতে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, র্যাব 1 এবং জয়দেবপুর থানা পুলিশের সদস্যরা। অভিযানের রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ সময় 6 জনকে আটক করা হয়। অন্যদিকে এ ঘটনার পর বন বিভাগের অভ্যন্তরেও নেওয়া হয়েছে ব্যবস্থা। রাজেন্দ্রপুর রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা এবং সূর্যনারায়ণপুর বিট কর্মকর্তা মোহাম্মদ তহিদুরকে বদলি করেছে বন বিভাগ। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। উৎপাদনশীল খাতকে সচল রেখে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং উচ্চাভিলাষী না হয়ে বাস্তবমুখী বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে ব্যবসায়ীদের ওপর করের চাপ যেন না বাড়ে রাজস্ব বোর্ডকে সেদিকে নজর দেওয়ারও দাবি জানান তারা। বলেন, কৃষি খাতে উন্নতি না ঘটলে সব থেকে চাপের মুখে পড়বে দেশের অর্থনীতি। আলভি রায়হানের রিপোর্টে বিস্তারিত। জ্বালানি নিরাপত্তা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ সামনে রেখে 2026-27 অর্থ বছরের জন্য প্রায় 9 লাখ কোটি টাকার বড় বাজেট প্রণয়নের পরিকল্পনা গ্রহণ করছে সরকার। এতে আগামী অর্থ বছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে প্রায় 5%। সে অনুযায়ী দেশের মোট জিডিপির আকার দাঁড়াতে পারে 68,707 কোটি টাকা।
আগামী বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হতে পারে প্রায় 6,36,000 কোটি টাকা। এতে করের চাপ বাড়তে পারে বেসরকারি খাতে। জাতীয় রাজস্ব বোর্ডের কাছে এরই মধ্যে নিজেদের দাবিগুলো তুলে ধরছেন ব্যবসায়ীরা। বিনিয়োগের এই চাকা সচল করতে আমাদের প্রধান প্রস্তাবনা হলো উৎপাদনশীল এবং রপ্তানিমুখী খাতের জন্য বিশেষ ঋণ সুবিধা নিশ্চিত করা। সব খাতের জন্য ঢালাওভাবে উচ্চ সুদ না রেখে যারা কর্মসংস্থান তৈরি করছেন বা নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদন করছেন তাদের জন্য সিঙ্গল ডিজিট সুদে ঋণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পলিসি রেট কমানোর দাবিও জানান ব্যবসায়ীরা। একই সঙ্গে তারা মনে করছেন কৃষি খাতের উন্নতি না ঘটলে সব থেকে চাপের মুখে পড়বে দেশের অর্থনীতি। সামনের বাজেটটা উচ্চাভিলাষী না হয়ে বাস্তবমুখী একটি বাজেট আমরা এক্সপেক্ট করছি। এনার্জি ইনশিওরটা করতে পারে সরকার, সেই দিকেই যাতে ওনাদের বাজেটমুখীটা হয়। যে কিন্তু কৃষকরা কৃষি খামারের জন্য টাইম মতো ডিজেল পাচ্ছেন না, এবং এই জিনিসটা আপনার ব্যবসা 2 মাস 4 মাস না করলেও আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু খাদ্য ঘাটতি যদি বাংলাদেশে আপামর জনগণকে ফেস করতে হয় সেটার কিন্তু পরিত্রাণ হবে না। সেটা কিন্তু সোশ্যাল ইম্প্যাক্টও একটা খুব নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতের জন্য ঋণ প্রবাহ কমে যেতে পারে, যা বিনিয়োগ ও শিল্পায়নের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেশজুড়ে জ্বালানি তেলের সংকট, ফিলিং স্টেশনগুলোতে তেলের অপেক্ষায় ভোক্তারা। এর মধ্যেই জ্বালানি তেলের দাম লিটারে 15 থেকে 20 টাকা বৃদ্ধি করা হয়েছে। এ নিয়ে আরও জানাতে শরীয়তপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, কি বলছেন ভোক্তারা, বিস্তারিত জানাবেন। জি, আপনি জানেন যে জনমনের দীর্ঘদিনে একটি আশঙ্কা ছিল যে কোনো সময় তেলের দাম বৃদ্ধি পেতে পারে। তবে গতকাল রাতে সরকারের যে প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে তেলের দাম 15 থেকে 20 টাকা বৃদ্ধি হওয়ার পরে কিন্তু মানুষের মনে একটি মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি শরীয়তপুরের মনোহর মোড়ের একটি ফিলিং স্টেশনে, যেখানে আমরা দেখতে পেয়েছি গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন চালক এবং যারা ভোক্তারা রয়েছে তারা এখানে উপস্থিত হয়ে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় রয়েছেন। এবং তাদের কাছে আমরা যতটুকু জানতে পেরেছি, এই যে তেলের যে দাম, বিশেষ করে ডিজেল 15 টাকা বৃদ্ধি পেয়ে 115 টাকা, পেট্রোল 19 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি লিটারে 135 টাকা, অকটেন 20 টাকা বৃদ্ধি পেয়ে প্রতি লিটারে 140 টাকা, কেরোসিন 18 টাকা বৃদ্ধি পেয়ে প্রায় প্রতি লিটারে 130 টাকা। অর্থাৎ এই যে 15 থেকে 20 টাকা বেশি দামে তাদেরকে তেল ক্রয় করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তাদের যে পরিবহন খাত রয়েছে সেখানে যে চলাচলের ক্ষেত্রে যে পরিবহন ভাড়ার বৃদ্ধি এবং পণ্যর ক্ষেত্রে, সরবরাহের ক্ষেত্রে পণ্যের দাম বৃদ্ধির পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে যে একটি প্রভাব পড়তে পারে সেটি নিয়ে কিন্তু তারা আশঙ্কায় রয়েছে। এবং তারা যেটি বলছে যে এই দাম বৃদ্ধির ফলে যে এই যে তেলের পাম্পগুলোতে যে নিয়ন্ত্রণে আসার যে একটা বিষয় রয়েছে সেটিও কিন্তু তারা ইতিবাচক ভাবে দেখছে। তবে এই জায়গাটিতে যারা চালকরা রয়েছে তাদের মাধ্যমে আমরা যতটুকু জানতে পেরেছি, এই তেলের দাম বৃদ্ধির পরেও কিন্তু তারা এই জায়গাটিতে অনেকক্ষণ যাবতীয় অপেক্ষা করছেন এবং তারা চাচ্ছেন যেন তারা এই তেল সময় মতো তারা যেন নিতে পারে। তবে এখানে আমরা দেখতে পেয়েছি যে ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে প্রায় 4000-এর মতো অকটেন এবং 9000-এর মতো ডিজেল এখানে এসেছে, কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে না, কিছুক্ষণ পরে এটা করা হবে। আমরা এই জায়গায় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে যদি এই সংকটময় মুহূর্তে সবাইকে সচেতন করা যায় তাহলে হয়তো বা এই তেলের সমস্যার সমাধান করা যেতে পারে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে জ্বালানি সংকট নিয়ে সর্বশেষ তথ্য।
ধন্যবাদ আকাশ। তেলের সংকট নিয়ে শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। রাজশাহী বিভাগে হাম শনাক্ত হয়ে মৃত্যু হয়েছে এমন শিশুদের মধ্যে প্রায় অর্ধেকের বয়স 6 মাসের কম, আর শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে যারা তাদের অর্ধেকেরও বেশি শিশুর বয়স 4 থেকে 10 মাসের মধ্যে। কাছাকাছি চিত্র সন্দেহভাজনদের ক্ষেত্রে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হামের রোগীর সংখ্যা এখন সবচেয়ে বেশি পাবনা জেলায়। চাপ ক্রমাগত বাড়লেও কোভিড কালে বর্ধিত আইসিইউ সুবিধা লোকবলের অভাবে সবখানে চালু করা যায়নি। জটলা আর কান্নার রোল নিয়মিত চিত্র এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের। উত্তর ও দক্ষিণাঞ্চলের জেলা সদরের হাসপাতালগুলোতে অবস্থার উন্নতি না হওয়ায় স্বজনরা শিশুদের নিয়ে এসেছেন এখানে। ঠান্ডা এই বুকে কফ জমে পৌঁছে গেছে আর হচ্ছে গা হাম বেড়েছে। 4 দিন হলো ভর্তি হয়েছি, বাচ্চার হাম ছিল শরীরে, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। কালকে ভর্তি আমার বাচ্চার হাম বাড়াইছে, ঠান্ডা কাশি সারতে চাই না। আমরা কুষ্টিয়ায় 8 দিন ভর্তি ছিলাম। এই হাসপাতালে বিভাগের বিভিন্ন জেলার পাশাপাশি বাইরের বিভাগের রোগীদেরও ভিড় বাড়ছে। এখানে আইসিইউর শয্যা সংখ্যা বাড়িয়ে 40টি করা হয়েছিল কোভিডকালে, এর মধ্যে 12টি ছিল শিশুদের জন্য। সাম্প্রতিক হামের প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবেলায় শিশুদের জন্য আইসিইউ বাড়ানো হয়েছে 6টি, কিন্তু তাতেও সংকট কাটছে না। আমার জানা মতে 54টা চালু ছিল। রাজশাহী মেডিকেলে 40টা আর 14টা বাইরে আর কি, যেমন বগুড়া আছে, টিএমএসএস আছে, এরকম আর কি। হামের প্রাদুর্ভাব যখন থেকে শুরু হয়েছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু সাথে সাথে হাম আইসোলেশন ওয়ার্ড করেছে, মিজলস মনিটরিং একটি টিম করেছে এবং সাম্প্রতিক সময় কিন্তু এই মিজলস নাইকা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য বলছে, সন্দেহভাজন হাম আক্রান্ত সবচেয়ে বেশি পাবনা জেলায়, এরপর আছে চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহীতেও রোগীর হার প্রায় 20%। অর্ধেকের বেশি রোগীর বয়স 1 বছরের কম, 1 থেকে 6 বছর বয়সী আছে প্রায় 28%। এই বিভাগে শনিবার পর্যন্ত পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে 56 জনের, এদের অর্ধেকের বেশি বগুড়া জেলার। শনাক্তদের 67% বয়স 1 বছরের মধ্যে। বিভাগে সন্দেহভাজন হিসেবে মৃত 51 জনের মধ্যে 19 জনের হাম শনাক্ত হয়েছে, এদের অর্ধেকের বেশির বয়স 5 মাস বা তার কম। ছেলে শিশুর মৃত্যুর হার অপেক্ষাকৃত বেশি। স্বাস্থ্য বিভাগ বলছে, রাজশাহীতে মোট রোগীর প্রায় 10% অন্য বিভাগ থেকে চিকিৎসা নিতে এসেছে। হামের টিকা নেওয়ার মতো বয়সে যে বাচ্চাগুলো এখনো আসেনি, তাদের মাঝে সংক্রমণটা বেশি। চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে রোগীর সংখ্যাটির পরিমাণ সব থেকে বেশি। এর বাইরে আমরা রাজশাহী বিভাগের বাইরে যদি যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কুষ্টিয়া, মেহেরপুর এই অঞ্চল থেকে রোগীও আমরা বেশি পাচ্ছি। শনিবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে 651 জন। হাসপাতালে ভর্তি আছে 149 জন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 250 শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতাল ধুঁকছে জনবল আর যন্ত্রপাতি সংকটে। সেবা বঞ্চিত হচ্ছেন রোগীরা। সংকট সমাধানের দাবি সেবা প্রত্যাশীদের। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার চাহিদাপত্র পাঠানো হলেও এখনো সাড়া মেলেনি। মানবদেহের জটিল চিকিৎসা সেবার অন্যতম একটি কার্ডিয়াক চিকিৎসা সেবা। এই রোগে আক্রান্ত রোগীদের 24 ঘন্টা নজরদারিতে রাখতে হয়। চাঁদপুর জেনারেল হাসপাতালে এ চিকিৎসায় চালু আছে কার্ডিওলজি বিভাগ। কার্ডিওলজি বিভাগের ওয়ার্ডে 16টি মনিটরের মধ্যে 11টি নষ্ট। লজিস্টিক সাপোর্ট না থাকায় সিসিইউ চালু করা যাচ্ছে না। নেই বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে টয়লেটগুলো। কালকে 9টার দিকে ওনারা ভর্তি করাইছি, করানোর পরে ভেন্টিলেটর করাইছে, কিছু ওষুধ এখান দিয়েছে, কিছু বাইরের থেকে কিনছি। কেনার পরে আর যে ডাক্তার গেছে, আজ পর্যন্ত আর ডাক্তার আসেনি। বাথরুমের অবস্থা মানে একবারে নাজুক অবস্থা, ঠিক আছে, যে মানে দম মুখ বন্ধ হয়ে যায়। একটা ওয়াশরুমেরও দরজায় কোনো লক নাই, দরজাগুলো ভাঙা একবারে, কেউ আসলেই নক না দিয়ে ঢুকে পড়ে একদম। পর্যাপ্ত জনবল ও যন্ত্রপাতির অভাবে চিকিৎসা সেবা ব্যাহতের কথা স্বীকার করেন নার্স ও চিকিৎসকরা। পর্যাপ্ত পরিমাণে বেড নাই। দ্বিতীয়ত আমার কার্ডিয়াকের বেড হচ্ছে 16টা, সেই অনুযায়ী আমরা 30টা রোগী যদি ভর্তি হয়, আমাদের ট্রিটমেন্ট দিতে আসলেই সমস্যা হয়। আমাদের এখানে সে লোকবল না থাকার জন্য সিসিইউটা সম্পূর্ণভাবে আমরা চালু করতে পারছি না। লজিস্টিক সাপোর্টও কিছুটা অভাব আছে। হাসপাতালে 76 জন চিকিৎসকের মধ্যে 25টি পদ ফাঁকা। 163 জন নার্স থাকার কথা থাকলেও
আছেন 126 জন। তবে সংকট সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে বারবার চাহিদাপত্র পাঠানোর কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। ৭৩ জন চিকিৎসকের পদের বিপরীতে 51 জন কর্মরত আছে, 25টা পদ শূন্য আছে, এবং নার্সিং জনবল কি প্রায় 1/3 জনবল কম আছে, এবং চাহিদাপত্র পাঠানো আছে। 250 সজ্জার এই হাসপাতালে দিনে গড়ে 2000 রোগী আসেন চিকিৎসা নিতে। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 6 বছর ধরে বন্ধ রয়েছে পাবনা চিনিকল। এতে একদিকে যেমন নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় আখ চাষিরা। আর বন্ধ থাকলেও প্রায় 6 বছরে মিলটির শ্রমিক কর্মচারীদের সরকার বেতন দিয়েছে 8 কোটি টাকার বেশি। একসময় এই কারখানার পুরো এলাকা শ্রমিক, কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখর থাকত, কিন্তু এখন সেখানে শুনশান নীরবতা, তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ায় দৈনিক প্রায় 1600 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন মিলটি পরীক্ষামূলকভাবে চিনি উৎপাদন শুরু করে 1996 থেকে 97 মৌসুমে। পরের বছর 1997 থেকে 98 মৌসুম থেকে বাণিজ্যিকভাবে এর কার্যক্রম শুরু হয়, যদিও লোকসান গুনতে থাকে চিনিকলটি। পরে 2020 সালে শিল্প মন্ত্রণালয়ে দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকল বন্ধ করে দেয়। সারা মিলটা এখন নষ্ট হয়ে যাচ্ছে। 600 কোটি টাকা ভিতরে মোটর আছে, মোটরগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। মিলটা চালু করা দরকার, এবং এই মিলটা চালু হলে 1 থেকে 1,500 লোকের রুটি রুজির ব্যবস্থা হবে। এদিকে বন্ধে 6 বছরের বেশি সময়ে সরকার মিলটির শ্রমিক কর্মচারীদের বেতন দিয়েছে 8 কোটি টাকার বেশি। অন্যদিকে নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার যন্ত্রাংশ। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জিনিস মাটির নিচে পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। দেশবাসীর কাছে, যারা এই দায়িত্বে আছে, তাদের কাছে আমি বলতে চাই যে এই মিলটা আবার চালু করুন। ক্যাপাসিটি ক্ষমতা অনেক, 1500 মেট্রিক টন চিনি উৎপাদনের ক্ষমতা রাখে। এত সুন্দর একটা নতুন মিল এইভাবে বন্ধ হয়ে যাওয়াটা আমাদের চাকরিজীবী লোকের বিরাট অসুবিধা হয়েছে। বন্ধ চিনিকল চালুর ব্যাপারে আশাবাদী মিল কর্তৃপক্ষ। আখ না পেয়ে চিনি উৎপাদনের লসের কারণে মারা স্থগিত করা ঘোষণা দেন। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার তৎকালীন সময়ে 3টা ধাপ করছিল, তার ভিতর 6টাকে পর্যায়ক্রমে ধাপে ধাপে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার ভিতর আমাদের পাবনা চিনিকল 2য় ধাপে চালুর কথা ছিল। কারখানাটি অচিরেই শ্রমিক, কর্মচারী ও চাষিদের কর্মব্যস্ততায় মুখর হয়ে উঠবে, এমনটি চাওয়া সংশ্লিষ্টদের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুমিল্লা মডার্ন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক AKM আক্তার হোসেনকে ঘিরে সম্প্রতি চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 19 মাস পর গেল 8 এপ্রিল জেলা প্রশাসকের আদেশে তিনি স্কুলে প্রবেশ করতে গেলে ছড়ায় উত্তেজনা। অভিযোগ রয়েছে তিনি স্থানীয় চিহ্নিত কিশোর গ্যাং লিডারদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। পরে শিক্ষক শিক্ষার্থীরা বাধা দিলে গ্যাং সদস্যরা হুমকি ও হামলার চেষ্টা করে। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা মডার্ন হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক AKM আক্তার হোসেন 19 মাস পর পুনরায় দায়িত্ব নিতে এলে দেখা দেয় উত্তেজনা। জেলা প্রশাসক রেজা হাসানের সই করা একটি আদেশে তিনি স্কুলে যান। তবে অভিযোগ উঠেছে তিনি একা না এসে কিশোর গ্যাং সদস্যদের নিয়ে শোভাযাত্রা সহ স্কুলে প্রবেশ করেন। ভিডিওতে দেখা যায় কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহর নেতৃত্বে এই মিছিল স্কুলে প্রবেশের চেষ্টা করে। পরে শিক্ষক শিক্ষার্থীরা তাদের প্রবেশে বাধা দিলে হুমকি ও হামলার চেষ্টা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। ওই দিন কিশোর গ্যাংয়ের যে হামলাটা ছিল, আমাদের যে প্রধান শিক্ষক, আগের প্রধান শিক্ষক ছিল, তিনি কিছু কিছু ছেলেদেরকে নিয়ে আয়সা আমাদের যে শিক্ষকদের উপর হামলা করছে। মানে কিশোর গ্যাংয়ের ছেলেরা আসছিল, তারা মেয়েদের, আমাদের সিনিয়র আপুরা যারা আছে তাদেরকে বিভিন্নভাবে করছে, হামলা করছে। টিচারদের কারণে আমাদেরকে তেমন কিছু বলতে পারে না। পুলিশ জানায় কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহর বিরুদ্ধে কোতোয়ালি থানায় 3টি মামলা আছে। তানজিম আব্দুল্লাহ সিবিকে গ্যাং গ্রুপের নেতৃত্ব দেয়। এসব গ্রুপে 300 থেকে 400 সদস্য রয়েছে। অভিযোগ অস্বীকার করে আক্তার হোসেন বলেন তিনি সরকারি নির্দেশনা মেনে দায়িত্ব নিতে এসেছেন। স্কুলে যাতে নিয়মিতভাবে করি, আমি আমার বেতন আমার নিয়ে যাতে আমার অ্যাকাউন্টে আমি হস্তান্তর করি এবং স্কুলভাবে
নিয়মিত পরিচালনা করি। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষক আইসিটি উনি বলছে যে আপনি স্কুলকে আপনি দায়িত্ব পালন করেন। না, আমাকে তো মব সৃষ্টি করে জোরপূর্বক করেছে এবং সেটার এগেইনস্টে ডিসি মহোদয় একটা চিঠিও দিচ্ছে আমাকে ইয়ে করার জন্য। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুসরাত জাহান বলেন, বহিরাগতদের উপস্থিতির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। টিচাররা এসে আমাকে বলতেছে বাইরে কিছু বহিরাগত ছেলেপেলে আছে, ওরা আমাদের স্কুলের যে আমাদের ড্রেস পরা বাচ্চাদেরকে ভিতরে ঢুকতে দিচ্ছে না। যখন আমি এখানে বসা, উপর থেকে 2-3টা ছেলে আসলো, এসে আমাকে বললো যে ম্যাডাম চাবি দেন, হাজিরা খাতা দেন। আমি কেন? আমরা হেডমাস্টারের রুম খুলবো। আর কিশোর গ্যাংয়ের শোডাউনের বিষয়ে কিছু না জানার কথা বলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজীব মাহমুদ মিঠুন। এই বিষয়টা যে মানে কিশোর গ্যাং নিয়ে শোডাউন দিয়েছে বা দেয়নি, এই বিষয়টা আমার জানা নেই। আমি দাপ্তরিকভাবে এটা বলতে পারি না ভাই, যে কে কাদেরকে নিয়ে গিয়েছে আমি আসলেই জানি না, কারণ আমি তো মানে এই এলাকার মানুষ না, কাজ করতে এসেছি, চাকরি করতে এসেছি। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মাঝে উদ্বেগ বিরাজ করছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। আরএফএল SWR পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল SWR পাইপ এন্ড ফিটিংস।